ও ঠিকই বলে words which make sense but not complete sense, মানে কিছু তো অর্থ হবে কিন্তু পুরোপুরি অর্থটা স্পষ্ট হবে না। যেমন হি হ্যাজ আ রিং অফ সিলভার, এখানে ফ্রেজটা কোনটা বলো দেখি। হি হ্যাজ আ রিং অফ সিলভার, ওর হাতে একটা সিলভার রিং আছে। এখানে ফ্রেজটা কে বলতে পারবে কোনটা? খুবই ইজি, একটু ট্রাই করো, পেরে যাবে। সাহায্যটা এখানে আমরা পেয়ে গেলাম যে ভার্ব। আর শিটা কি, যে ও মহিলাটা গরিব মানুষদের সাহায্য করছে, তো শিটা এখানে আমরা সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হয়ে গেল। আর গরিব মানুষটা তোমরা এখানে প্রেডিকেট পেয়ে গেলে বা অবজেক্ট পেয়ে গেলে, ঠিক আছে। এখানে যে সেন্টেন্সটা লেখা আছে অনিল কল্ড মি ইয়েস্টারডে, অনিল এখানে হচ্ছে সাবজেক্ট আর কল্ড এখানে হচ্ছে ভার্ব। তো এই দুটো হচ্ছে মেন পার্ট, সাবজেক্ট এন্ড ভার্ব। তারপরে আসছে আমাদের প্রেডিকেট, দ্য রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স। লাস্টে যেটা পড়ে থাকবে, ভার্বের পরে যেটা পড়ে থাকবে, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, তারপরে যেটুকু সেন্টেন্সটা পড়ে থাকবে ওটাই প্রেডিকেটের মধ্যে আমরা ফেলে দেবো, ঠিক আছে। নেক্সট আছে কম্পোনেন্টস অফ আ সেন্টেন্স। সেন্টেন্স মেনলি তিন ভাগে ভাগ হয়, একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা আগেই বলে এসেছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টটা তোমরা শিখলে, যা যে অ্যাকশন করে, যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলবো। আর যেই কাজটা হয় তাকে ভার্ব বলবো। আর যার উপরে কাজ হয় সেটাকে আমরা অবজেক্ট বলবো, ঠিক আছে। এখানে যে এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, উই হেল্প দ্য পুয়ার, উইটা হয়ে গেল সাবজেক্ট, হেল্প মানে ভার্ব তোমরা জানো, আর দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট। এগুলো কয়েকটা বেসিক, সেন্টেন্স ফরমেশনে বেসিক হচ্ছে এই তিনটে জিনিস। এই তিনটে সঠিকভাবে জানলেই তোমরা একটা সুন্দরভাবে একটা সেন্টেন্স গড়তে পারবে। আচ্ছা, সেন্টেন্সে কয়েকটা টাইপ হয়, ঠিক আছে। মেইনলি হচ্ছে সেন্টেন্স চার ভাগে ভাগ করা হয়। চার ভাগটা দেখতে পাচ্ছ, যে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, ফার্স্ট ফর্ম। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। অ্যাসার্টিভ, অ্যাসার্ট করা মানে কি? অ্যাসার্ট করা মানে কি বলবে? অ্যাসার্টের ডেফিনিশনটা কি বা ডিক্লেয়ারের ডেফিনিশনটা কি? এই ডেফিনিশনটা পেয়ে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে বা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মানেটা কি। ডেফিনিশনটা কি বলো দেখি আমাকে। বলো বলো, সবাই ডেফিনেশনটা একটু বলার চেষ্টা করো। সোজা, খুব সোজা ডেফিনেশন। এই অ্যাসার্ট ওয়ার্ড থেকে তোমরা মিনিংটা বুঝতে পারবে, বা ডিক্লেয়ার ওয়ার্ড থেকে মিনিংটা বুঝতে পারবে। মিনিংটা বুঝতে পেরে গেলে তোমরা বুঝে যাবে যে কি টাইপের সেন্টেন্স বলতে চাইছে। বলো, অনেকে রেসপন্ড করছে না কিন্তু। অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনা করা, বর্ণনাত্মক। হুম। আর ডিক্লেয়ার? ক্লিয়ার মানেও বর্ণনাত্মক, বর্ণনা করা কোনো কিছুকে। হ্যাঁ, ঠিক। অ্যাসার্ট হচ্ছে কোনো কিছু স্টেট করলে, একটা জেনারেল ফ্যাক্ট হচ্ছে ওটাকে বললে, ঠিক আছে। কোনো ফ্যাক্টের কথা বললে, কোনো জিনিসের কথা বললে, আমি কোনো জিনিসের কথা বললাম, ওকে নিয়ে কথা বললাম, ওটাই আমি অ্যাসার্ট করছি। বা কোনো জিনিস নিয়ে কথা বলছি, ওটাই আমি ডিক্লেয়ার করছি জিনিসটা, ঠিক আছে। এখানে যে জিনিসটা আছে, যে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে তুমি যেই কাজটা নিরন্তর করে আসো, ডেলি ডেলি যে কাজগুলো করো, সকালে উঠো বা ডেলি স্কুল যাও, কলেজ যাও, ওগুলো হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ছে। ওগুলো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আসছে, ঠিক আছে। একটা সেন্টেন্স আমি গড়ে তুলতে পারি যে শি গোজ টু স্কুল এভরিডে, ঠিক আছে। আমি এখানে বলছি যে ও ডেলি স্কুল যায়। ডেলি স্কুল যায় হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ছে, হ্যাবিটের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে গেল বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে গেল। একটা ইউনিভার্সাল ট্রুথ আমি যখন ডিফাইন করবো, একটা চিরন্তন সত্য, যে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তো এটা একটা চিরন্তন সত্য, এটাও সেই অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়বে, ঠিক আছে। তো এখান থেকে কি শিখলাম? স্টেটস আ জেনারেল ফ্যাক্ট, আ হ্যাবিচুয়াল অ্যাকশন অর আ ইউনিভার্সাল ট্রুথ।
এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ গোয়িং আউট উইথ আস, যেটা বললাম যে অ্যাসার্ট করছে, শি ইজ গোয়িং আউট উইথ আস, ও আমাদের সঙ্গে বাইরে যাচ্ছে, আমি বলছি ও আমাদের সঙ্গে বাইরে যাচ্ছে, আমি স্টেট করছি ফ্যাক্টটা, তো এটা অ্যাসার্টিভের মধ্যে পড়লো। সেকেন্ড ডিভিশনটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যখন সেন্টেন্সটা পড়ে মনে হবে যে সেন্টেন্সের মধ্যে কেউ তোমাকে কোনো কমান্ড দিচ্ছে, কোনো অর্ডার দিচ্ছে, কোনো কাজ করতে বলছে, বা কোনো অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে, এই ধরনের সেন্টেন্স গুলো যখন তুমি পড়লে বুঝতে পারবে, তো ওগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ডিভিশনে ক্যাটাগরিতে ওগুলো পড়ে যায়। ফর এক্সাম্পল, আমি কাউকে কমান্ড দিতে চাইছি যে গেট আউট অফ দ্য ক্লাস, তোমাদের স্যাররা অনেকবার তোমাদেরকে বলেছে ক্লাস থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, গেট আউট অফ দ্য ক্লাস। তো ও আমাদেরকে অর্ডার করছে, যখন ও অর্ডার করছে তখন এইটা পড়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। বা ক্লোজ দ্য ডোর, বা ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমি কাউকে রিকোয়েস্ট করছি আমাকে এক গ্লাস জল এনে দাও, ঠিক আছে, এটা সেই একই ক্যাটাগরিতে পড়ছে। সিমিলারলি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন যাবে, ইন্টারোগেটিভ মানেই বুঝতে পারছি ইন্টারোগেশন, অনেক মুভিজে শুনেছো নামটা, হয়তো ইন্টারোগেশন করতে এসছে পুলিশরা, তো ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন করা, ইন্টারোগেশন করা, ঠিক আছে। যখন এটাকে চেনা সব থেকে সহজ পদ্ধতি কি, যে কোনো সেন্টেন্সে দেখবে এন্ডে যখন একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, বুঝে যাবে ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, ওয়্যার ডু ইউ লিভ, হু ইজ ইয়োর ফাদার, ওয়্যার ডিড ইউ গো, সবসময় দেখবি এদের এন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তো এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। তারপর আসছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখবে যে কোনো সেন্টেন্সে যখন কোনো স্ট্রং ফিলিং নিয়ে কথা বলা হয়, খুব একটা স্ট্রং ইমোশন, কোনো স্ট্রং ভাব নিয়ে কথা বলা হয়, সাপোজ আমি বলতে চাইছি যে আমি যে জায়গাটাতে গেছিলাম ওটা খুবই সুন্দর, আমি বলতে চাইছি কাউকে, আমি আমার ফ্রেন্ডকে এসে বলবো যে ওই জায়গাটা খুবই সুন্দর ছিল, আমি কিভাবে এক্সপ্রেস করবো, আমার চোখগুলো বড় বড় হয়ে যাবে, তাই না? তো খুবই স্ট্রং ইমোশন নিয়ে বলবো, সেই সেন্টেন্স গুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। সাপোজ আমি বলবো, দ্য প্লেস আই ওয়েন্ট টু, দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল প্লেস। ওয়ান্ডারফুল প্লেসের লাস্টে দেখবে একটা এক্সক্লেমেশন মার্ক লাগানো থাকবে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাভলি ডে এর পরে একটা এক্সক্লেমেশন মার্ক লাগানো আছে এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স কে চিনবে কেমন, একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কে বললাম চিনবে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে। তো এগুলো হচ্ছে কয়েকটা আহ চেনা সোজা পদ্ধতি। এই চারটা সেন্টেন্স তাহলে শিখলাম, যে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি একটা শর্ট ওয়ার্ক দিচ্ছি, তুমি এখান থেকে আমাকে ডিফারেন্সিয়েট করে বলো যে কোনটা ইম্পারেটিভ, কোনটা অ্যাসার্টিভ, এগুলো আমাকে ডিভিশন গুলো বলে যাবে একটা করে, ঠিক আছে। বা সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, এগুলো একটুখানি নির্দিষ্ট করে দেবে, আমি একটা খানিক সেন্টেন্স তোমাকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বলো দেখি এটা কোন সেন্টেন্স, আর এখানে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট, এই তিনটে আমাকে ডিভিশনটা করে দেখো। লিখে দিতে পারো বা বলতে পারো, বলো। বলো, সবাই একটু বলার চেষ্টা করো। সবাই একটু রেসপন্ড করো। সোমনাথ, মঞ্জু, সুস্মিতা, বলো সবাই। আচ্ছা, সোমনাথ বলছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কেউ কিছু বলছে? কি ধরনের সেন্টেন্স এটা? খুবই ইজি, একটুখানি
দেখলেই তো বুঝতে পারবে তোমরা। আচ্ছা, ডিভিশনস গুলো বলো দেখি, সাবজেক্ট, ভার্ব আর প্রেডিকেট এর মধ্যে। কেউ কি ডিভিশনস বলতে পারছে না? খুব সোজা, দেখো, শি ইজ গোয়িং আউট উইথ আস টুনাইট। সাবজেক্ট, ভার্ব আর প্রেডিকেট কি কি হবে এতে? বলো। দেখো, তোমরা সঙ্গে সঙ্গে করে গেলে তোমার এটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? পরে গিয়ে আবার জিনিসটা ঘুরিয়ে দেখতে হবে না যে কি বলেছিল ম্যাডাম। সঙ্গে সঙ্গে বলে চলে যাও। না পারলে আমি তো বলার জন্য আছি, বলো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শি ইজ গোয়িং আউট উইথ আস টুনাইট, শিটা এখানে হয়ে গেল আমাদের সাবজেক্ট। ইজ গোয়িং, ইজ গোয়িং আউট, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। ও আমাদের সঙ্গে বাইরে যাচ্ছে, উইথ আস টুনাইট, লাস্টে যেটা পড়ে থাকলো ওটাই আমাদের অবজেক্ট হলো। তাই না? খুবই তো সোজা জিনিসটা। ওকে, নেক্সট পার্ট। এখানে ক্লজ আর ফ্রেজের ব্যাপারে কিছুটা আমি ডেফিনেশন প্রথমে দিয়েছিলাম। ক্লজ, ক্লজ আর ফ্রেজ। ক্লজ হচ্ছে একটা কয়েকটা শব্দের সমষ্টি, একটা বাক্যের মধ্যেই থাকে, বা একটা বাক্যই বলতে পারো ক্লজকে, যার একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে মেইনলি। প্রেডিকেট কিছুতে না থাকতেও পারে, কয়েকটার মধ্যে প্রেডিকেট না থাকতে পারে, সেটা পরে গিয়ে বুঝতে পারবে কেমন। কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকতেই হবে ক্লজে, ঠিক আছে? এই টাইপস অফ ক্লজেস, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের টপিক, যে টাইপস অফ ক্লজ। ক্লজ জিনিসটা বুঝলেই সেন্টেন্সে গড় তুমি বুঝে যাবে, ঠিক আছে? সেন্টেন্স কিভাবে গড়া আছে বা তার মধ্যে কি কি জিনিস লাগানো আছে, হ্যাঁ, সেগুলো পুরোটাই বুঝতে পেরে যাবে। আর সেটা বুঝতে পেরেলে ডিভিশনস তো ইজিলি বুঝতে পেরে যাবে কোন ক্যাটাগরির মধ্যে চলে আসছে ওগুলো। তো টাইপস অফ ক্লজেস আমরা মেইনলি দুটো টাইপস পাচ্ছি। একটা হচ্ছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ কাকে বলছি? মেইন শব্দের অর্থটা কি? মেইন মানে হচ্ছে প্রাইম জিনিস। তো মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, তা কারো উপরে নির্ভর তাকে থাকতে হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। মেইন ক্লজ মানে কি? মেইন ক্লজ মানে হচ্ছে একটা সেই শব্দের সমষ্টি, বাকি একটা শব্দের সমষ্টি, যার একটা সাবজেক্ট থাকবে, একটা নির্দিষ্ট ভার্ব থাকবে, আর সেটাকে যদি আমরা একটা সেন্টেন্স থেকে আলাদাও করে দিই, তার একটা সম্পূর্ণ অর্থ হয়ে দাঁড়াবে। কিন্তু এমন নয় যে তাকে তাকে আমি আলাদা করে দিলাম তো একটা কোনো অর্থই তৈরি হচ্ছে না। যেরকম ফ্রেজের ক্ষেত্রে হয়েছিল যে হি হ্যাজ এ রিং অফ সিলভার, সেখান থেকে আমি রিং অফ সিলভারকে আলাদা করে দিলাম, তো কোনো মানেই বুঝতে পারছি না যে এটা কোন কাজে লাগছে। সেরকম জিনিসটা এখানে হবে না। এখানে যদি ক্লজটাকে তুমি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে তুমি বাক্য থেকে সরিয়েও দাও, তাহলে তো একটা তার নির্দিষ্ট মিনিং হয়ে তৈরি হবে। তো সেটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফর এক্সাম্পল আমি কি ধরবো? এখানে যে এক্সাম্পলটা আছে, শি ওয়েন্ট আউট উইথ আ ফ্রেন্ডস বাট দ্য শো হ্যাড এন্ডেড। এখানে মেইন ক্লজটা কোনটা হচ্ছে? শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস, ঠিক আছে? পুরো সেন্টেন্সটা হচ্ছে শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস বাট দ্য শো এন্ডেড। এখান থেকে তুমি শুধু প্রথম ভাগটা আলাদা করে দাও, শি ওয়েন্ট আউট উইথ আ ফ্রেন্ডস, তাও আমি একটা সম্পূর্ণ অর্থ পাচ্ছি যে ও ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিল বা বাইরে গেছিল, ঠিক আছে? তাহলে এটা একটা মেইন ক্লজের মধ্যে পড়ে যাচ্ছে। আমি সিমিলারলি বাটটাকে সরিয়ে দিয়ে যদি যদি শুধু লিখি যে দ্য শো হ্যাড এন্ডেড, এটা একটা মেইন ক্লজ, বুঝতে পারলে? বাটটাকে ছেড়ে, বাট যেহেতু একটা কনজাংশন, সেটাকে ছেড়ে দ্য শো হ্যাড এন্ডেড এটাকেও যদি আমি সেন্টেন্স থেকে আলাদা করে রাখি, তাহলেও সেটা একটা মেইন ক্লজ হয়ে দাঁড়াচ্ছে। কারণ ওর একটা সম্পূর্ণ মিনিং আমি পাচ্ছি যে যে শোটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা একটা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ, যে কারো উপরে নির্ভর থাকে না, সেন্টেন্স থেকে আলাদা হয়ে গেলে একটা নির্দিষ্ট মিনিং ওর থাকে, একটা নির্দিষ্ট অর্থ থাকে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলবো?
ডিপেন্ডেন্ট শব্দের অর্থটাই তোমরা বুঝতে পারছো যে কারোর উপরে নির্ভর করে আছে। তার মানে তাকে যদি আমি সেন্টেন্স থেকে সরিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে তার কোনো অর্থই দাঁড়াবে না। অর্থ যদিও দাঁড়াবে, কোনো সম্পূর্ণ অর্থ দাঁড়াবে না। ঠিক আছে? তো তাকে আমি বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এর মধ্যেও একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। কারণ এটা একটা ক্লজ, তো এর মধ্যে একটা সাবজেক্ট থাকতে হবে আর একটা ভার্ব থাকতে হবে। আর সবসময় দেখবে সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সম্পর্কটা কি। যখন দেখবে সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেমন প্রথম সেন্টেন্সে হলো যে শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস অ্যান্ড দ্য শো হ্যাড এন্ডেড। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাহলে এগুলো কানেক্ট কিভাবে আছে, এক দুসরার সঙ্গে জড়িয়ে কিভাবে আছে? বাট দিয়ে। বাট জিনিসটা দেখতে পাচ্ছ এখানে? এই যে বাটটা কি আমরা জানি, একটা কনজাংশন। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন থাকবে, দেখবে ওটা সবসময় একটা কনজাংশন দিয়ে কানেক্ট থাকবে। ঠিক আছে? সিমিলারলি আমি যদি এপাশে যাই, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে জিনিসটা কেমন আছে? দেখবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে কিভাবে কানেক্ট থাকবে, না একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কানেক্টেড থাকবে। এই যে সবসময় একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জড়িয়ে থাকবে বা কানেক্টেড থাকবে। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি কি প্রকারে হয়? লেস্ট, অলদো। অলদো মানে যদিও বা, একটা সেন্টেন্সে লাগা থাকে না, অলদো, যদিও বা, বা আনলেস, যতক্ষণ না, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, ওয়েন, যখন। এই যে এইগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে? এগুলো পরে ডিটেলসে পড়বে। এমনি একটা ডেফিনেশন আমি দিচ্ছি যে এইগুলো সবসময় একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে কানেক্টেড থাকে। আর দেখবে যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনোদিন একটা সম্পূর্ণ মিনিং একার থেকে তৈরি করতে পারবে না, ওকে একটা সেন্টেন্সের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে? একটা এক্সাম্পল নিলাম, সাপোজ অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড। এটা একটা সম্পূর্ণ সেন্টেন্স। তো এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, বা এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তোমরা দেখতে পাচ্ছ? বলো দেখি এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, বা আদৌ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কি নেই সেটা আমাকে বলো দেখি। এখানে কিছু দেখে কি বুঝতে পারছো তোমরা? বলো, সবাই মিলে একটু রেসপন্ড করো। এখানে দেখে কি বুঝতে পারছো যে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লজ আমি শিখিয়েছি কোনটা, আর ইন্ডিপেন্ডেন্টও বলেছি কোনটা। আমাকে ডিভিশনটা বলো দেখি, যে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা। বলো, এই বেসিক গুলো না জানলে কিন্তু অ্যাডভান্সটা দিকে এগোনো খুবই কঠিন, জিনিসটা তখন অ্যাজ আটকে সুন যাবে অ্যাজ না। দ্য রেইন স্টার্টেড হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ ম্যাম, আর দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভেরি গুড। আচ্ছা, কিভাবে বললে এটা আমাকে বলো, রিজনটা বলতে পারবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করা আছে ডিপেন্ডেন্ট কোনটা? ক্লজটা। ডিপেন্ডেন্ট ক্লজটা অ্যাজ আচ্ছা। সুন অ্যাজ যে সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলো দিয়ে অ্যাড হ্যাঁ। করা আছে। আর দ্য চিলড্রেন আচ্ছা। লেফট দ্য প্লেগ্রাউন্ড ওটা ইন্ডিপেন্ডেন্ট, ওটা কারোর উপরে ডিপেন্ডেন্ট করে নেই। আচ্ছা, তুমি সাবঅর্ডিনেট ক্লজ একটা বললে যে ঠিক আছে, যে অ্যাজ সুন অ্যাজ একটা আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন পেয়েছি, তো সেই জন্য আমি সেটা ডিপেন্ডেন্ট ক্লজ ক্যাটাগরি হিসাবে ডালবো। আচ্ছা, আরেকটা চেনা পদ্ধতি কি, এটা বলতে পারবে? কিভাবে চিনতে পারবে? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড করে আছে। আচ্ছা, কিভাবে ডিপেন্ড করে আছে? মানে এখানে অ্যাজ সুন অ্যাজ মানে যখনই বৃষ্টি শুরু হলো তখনই চিলড্রেনরা প্লেগ্রাউন্ডটা ছেড়ে চলে গেল। হুম। মানে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই গেল, মানে ওটা যদি না হতো এটা হতো না, ওই রকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। এখানে আমি যদি এই সেন্টেন্স থেকে, এই যে
এই সেন্টেন্স থেকে আমি যদি এইটুকু পার্টটা বাদ দিয়ে দিই আর শুধু এইটুকু পার্টটা রাখি, দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড, চিলড্রেনরা প্লেগ্রাউন্ডটা ছেড়ে ছেড়ে চলে গেল। এটা একটা আমি যদি আলাদা করে দিই একটা নির্দিষ্ট মিনিং পাচ্ছি যে বাচ্চাগুলো প্লেগ্রাউন্ডটা ছেড়ে চলে গেল। এটা আমার আরেকটা সেন্টেন্স কোনো দরকার নেই বোঝানোর জন্য। কিন্তু আমি যদি এটাকে আলাদা করে দিই, কোনটা, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টার্টেড, যখন বৃষ্টিটা শুরু হয়েছিল আমি যদি আলাদা করে দিই, তার পিছনে কি কোনো সেন্টেন্স লাগানো আছে যে তা আমি বুঝতে পারবো যে তার পরেক্ষণ কি হয়েছিল? যখন বৃষ্টিটা শুরু হয়েছিল, এটা কি কোনো সম্পূর্ণ মিনিং দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। তো এইটা এই জন্য আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলে? আর যেমন মঞ্জু বলল যে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা কানেক্টেড আছে। কি কি শিখলে? লেস্ট, অলদো, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, ওয়েন, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের কয়েকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এবার এই ক্লজ কি আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে বা ডিপেন্ডেন্ট আছে, এর উপরে দাঁড়িয়ে রেখে কয়েকটা সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? সেই ডিভিশনটা আমাদের শিখতে হবে। প্রথমে তো আমরা বেসিক চারটে শিখেছিলাম, কোন কোনটা? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি, এই চারটে শিখেছিলাম। তো অ্যাসার্টিভে একটা তোমাদের বলতে আমি ভুলে গেছি যে জিনিসটা হচ্ছে অ্যাসার্টিভের ডিভিশন থাকে। কি কি ডিভিশন? না, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? পজিটিভ সেন্টেন্স। পজিটিভ মানে জানো যে তাতে কোনো না বা ডিনাই করা হয় না। পজিটিভ মানে আমি একটা সেন্টেন্স বানালাম যে শি ডান্সড ভেরি ওয়েল, ঠিক আছে? সে খুব ভালো নাচ করেছে, শি ডান্সড ভেরি ওয়েল। তো এটা একটা পজিটিভ সেন্টেন্স, এতে কোনো নো নেগেটিভ কিছু নেই। আর নেগেটিভ সেন্টেন্সে কি আসছে? শি রিফিউজড বা শি ডাজন্ট ওয়ান্ট টু গো টু দি এক্সামিনেশনস, ঠিক আছে? শি ডাজন্ট ওয়ান্ট, ডাজন্ট মানে কি? নেগেটিভ, হ্যাঁ, সে যেতে চাইছে না, তাহলে এটা নেগেটিভ ক্যাটাগরিতে পড়ছে, এই জন্য এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো নো হলে, নট হলে, ডাজন্ট হলে, এটা এই জিনিসটা থাকলে তোমরা বুঝে যাবে যে এটা নেগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে কিছু ক্যাটাগরি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের। আচ্ছা, এবারই ক্লজের উপরে ডিপেন্ড করে কয়েকটা সেন্টেন্স হয়, কাইন্ডস হয়। কি কি কয়েকটা কাইন্ডস হয় সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই চারটে জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স কাকে বলবো? দেখবে যে কোনো সেন্টেন্সে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলেই বুঝে যাবে সেটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কেমন? আম, আমি সাপোজ বললাম যে শি ওয়েন্ট টু দি গার্ডেন, শি ওয়েন্ট টু দি গার্ডেন, জিনিসটা কেমন হলো? শি ওয়েন্ট টু দি গার্ডেন। এটাতে একটা ক্লজ তোমরা খুঁজে পাচ্ছ, এটা নিজেই একটা ক্লজ, কারণ এটা একটা সেন্টেন্স ঠিকই, কিন্তু এটা নিজেই একটা ক্লজ আমি বলতে পারি। কারণ এতে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর প্রেডিকেট আছে বা অবজেক্ট আছে, ঠিক আছে? আর এটা কোনো এক্সট্রা সেন্টেন্স একে লাগবে না বোঝানোর জন্য, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিমিলারলি এখানে যে এক্সাম্পলটা আছে যে জিমি ইজ ক্রাইং, সাবজেক্ট আছে, ভার্ব আছে, প্রেডিকেট আছে, তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এর উপর যদি সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহলে এটা আমার সিম্পল সেন্টেন্সের ক্যাটাগরিতে চলে আসবে। তাহলে নেক্সট আমরা যাচ্ছি যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? কম্পাউন্ড সেন্টেন্স কি? না, সেই সেন্টেন্সের মধ্যে কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে, ঠিক আছে? কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। আর আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে জয়েন করি আমরা, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, না একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো জয়েন করতে পারি। ফর, বাট, অ্যান্ড, অর, এগুলো তো তোমরা শিখেছো আগে। তো এইগুলোই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের থাকতে হবে। যেমন যেমন কি বলবো? যে she went to the garden but her sister went to the market। কি বললাম? she went to the garden, ও গার্ডেনে গেল, মেয়েটা গার্ডেনে গেল,
বাট হার সিস্টার ওয়েন্ট টু দি মার্কেট। তাহলে এখানে দুটো সেন্টেন্স আমরা পাচ্ছি, একটা হচ্ছে সে গার্ডেনে গেল কিন্তু তার বোন যে আছে সে মার্কেটে গেল। তো প্রথম সেন্টেন্সে শি ওয়েন্ট টু দ্য গার্ডেন, আমি যদি এটাকে সরিয়ে দিই সেন্টেন্স থেকে তাহলে একটা সম্পূর্ণ মিনিং দাঁড়াচ্ছে। আর হার সিস্টার ওয়েন্ট টু দ্য মার্কেট এটাকেও যদি সরিয়ে দিই একটা সম্পূর্ণ মিনিং দাঁড়াচ্ছে। আমি তাহলে এখান থেকে বুঝতে পেরে গেলাম যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তোমাদের লিখে দিলে হয়তো সুবিধা হবে। শি ওয়েন্ট টু দ্য, আচ্ছা এখানে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, শি ওয়েন্ট টু দ্য গার্ডেন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাটকে যদি সরিয়ে দিই একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ওটাকে যদি সরিয়ে দিই হার সিস্টার ওয়েন্ট টু দ্য মার্কেট এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, জড়িত আছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা। আর এতে যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে তাই বলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, যদি শুধুমাত্র হতো যে শি ওয়েন্ট টু দ্য গার্ডেন তাহলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে যেত, যেহেতু দুটো আছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, সিমিলারলি একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হয়। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে আর কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। কেমন? আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। আচ্ছা, এই সেন্টেন্সটা পড়ে আমাকে বলো যে কোনটা এখানে ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট, বা এখানে আদৌ আছে কি নেই জিনিসটা, বা এটা কি কমপ্লেক্স সেন্টেন্সের ক্যাটাগরিতে পড়ে না কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্স। আমাকে বলো দেখি, ম্যাম ডেফিনেশন দেখা হিসেবে বলো যাচ্ছে দেখি। না। ম্যাম দেখা যাচ্ছে না দেখ- তো লিখেছেন যেটা। দেখা যাচ্ছে না? না। আচ্ছা, টেক্সট বক্সে যেটা লিখেছি ওটা কি বোঝা যাচ্ছে না? দাঁড়ান তাহলে এমনি এমনি দেখছি। আচ্ছা, এবারে কি রাইটিংটা পরিষ্কার আসছে? হ্যালো, রাইটিংটা কি বুঝতে পারছো? আর আবার জয়েন করছি, দেখছি দেখা যাচ্ছে কিনা। আমাকে দেখে বলো তো। আচ্ছা, বাকিরাও কি দেখতে পাচ্ছ না? বাকিরা কি কারো কোনো সমস্যা হচ্ছে এখানে দেখতে, না, বলো। সবাদের পরিষ্কার দেখা আসছে? যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, টেক্সট বক্সে লেখো তো একবার। কারো কি সমস্যা হচ্ছে, আমি তো এখান থেকে বুঝতে পারছি না। আচ্ছা।
প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ সবাই? প্রেজেন্টেশন আসছে না? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, আমি না লিখে দিচ্ছি এখানে। আচ্ছা, এবার কি দেখতে পাচ্ছ সবাই? তোমাদের স্ক্রিনে কি ভিজিবল হচ্ছে রাইটিংটা? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। টেক্সট বক্সের হিসেবে হয়তো দেখা যাচ্ছিল না, ঠিক আছে, এরকমই করা যাক। আচ্ছা, এটা যদি ভিজিবল হচ্ছে তাহলে আমাকে বলো যে এই সেন্টেন্স থেকে আম, কি বুঝতে পারছো তোমরা, যে এটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ছে, না কম্পাউন্ড, না সিম্পল সেন্টেন্স, বা এতে কি কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আমাকে একটুখানি বলো দেখি, কেউ যদি পারবে। সেন্টেন্সটা ভালো করে পড়ে বলো। এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ডিভিশন দুটো আছে, বলো দেখি এখানে কোনটা ডিপেন্ডেন্ট বা কোনটা ইন্ডিপেন্ডেন্ট, বলতে পারবে? অলদো সি ওয়াজ কনভিক্টেড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর সি ট্রাইড টু এসকেপ দ্য প্রিজন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ভেরি গুড, ঠিকই বলেছো। যে অলদো শি ওয়াজ কনভিক্টেড মানে যদিও তাকে গিলটি মানা হয়েছিল বা তাকে সাজা দেওয়া হয়েছিল, অলদো যেহেতু বলেছে, তো আমি যদি এটাকে সেন্টেন্স থেকে সরিয়ে দিই, এটা নির্দিষ্ট মিনিং কোনো তৈরি হচ্ছে না, অলদো শি ওয়াজ কনভিক্টেড, তো এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়ছে। লাস্টের সেন্টেন্স কোন কিটা? শি ট্রাইড টু এসকেপ দ্য প্রিজন, ও জেলখানা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এটা যদি আমি সেন্টেন্স থেকে সরিয়েও দিই, এটা নির্দিষ্ট মিনিং দাঁড়াচ্ছে, তো এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেহেতু একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তো সেটা আমি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে সেটা, ঠিক আছে। সিমিলারলি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি আছে? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তাকে বলবো যাতে, যেই সেন্টেন্স দেখবে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ হতেই হবে। ঠিক আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কিভাবে ডালবো একটা সেন্টেন্সে? আমি এখানে যেরকম একটা এক্সাম্পল আছে, দ্য শো বিগ্যান অ্যান্ড দ্য ক্লাউন স্টার্টেড পারফর্মিং। দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে কেউ বলে দেখি আমাকে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন কোনটা? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন কোনটা কি বলতে পারবে এখানে? দ্য শো বিগ্যান অ্যান্ড দ্য ক্লাউন স্টার্টেড পারফর্মিং when the guests arrived. বলো দেখি।
আচ্ছা, আমি বলছি যে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? একটা হচ্ছে দ্য শো বিগ্যান, আর দেখবে মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগানো আছে। কোনটা? না অ্যান্ড। অ্যান্ড যখনই দেখতে পাবে বুঝে নেবে যে ওর সামনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে বা ওর পিছনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তো দ্য শো বিগ্যান, ঠিক আছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্য ক্লাউন স্টার্টেড পারফর্মিং, ক্লাউনটা পারফর্ম বা জাদু বা যা খেলা ওটা করা শুরু করে দিল। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়ছে। এই দুটো আমরা এখান থেকে পেয়ে গেলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকি কোনটা রইলো? একটা ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের দরকার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য। লাস্টে কোনটা পড়ে রয়েছে? when the guests arrived, যখন গেস্ট অ্যারাইভ করলো। when কি একটা, when হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমি বলেছিলাম আগে। ঠিক আছে, তো when যেখানে লাগানো আছে ওর পিছনে দেখবে যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে। যখন একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার মানে বুঝে নেবে এটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, তাহলে রিভিউ একবার করে নি যে সিম্পল কোনটা, কম্পাউন্ড কোনটা, কমপ্লেক্স কোনটা, আর কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কোনটা। ঠিক আছে। আচ্ছা, সিম্পলটা হলো যে তাতে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। কম্পাউন্ড কোনটা? কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে। কমপ্লেক্স কোনটা? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা? না, দুটো বা দুটোর থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে আর কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। ঠিক আছে, এই কয়েকটা গেল সেন্টেন্সেস। ক্লজ কিভাবে কি রকমের আছে সেই হিসাবে ডিপেন্ড করে চারটা সেন্টেন্স এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ক্লজটা তোমাদের কোনো সমস্যা হবে না। কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। এতদূর, এতদূর কারো কোনো অসুবিধা আছে? কার কোনো প্রবলেম কি আছে এতদূর, বা কোনো কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করো। জিনিসটা এখান থেকে ক্লিয়ার করে নাও পুরোটা। এগুলো বেসিক জিনিস। এখন কয়েকদিন বেসিক জিনিসটা তো চলবে, তোমাদের ভিতটা আগে স্ট্রং করো, তারপরে আস্তে আস্তে আমরা পার্টস অফ স্পিচের দিকে যাব। কার কোনো সমস্যা হচ্ছে এতদূর? ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আচ্ছা, তারপরে ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিছু এক্সাম্পলস এখানে দেওয়া হয়েছে যার উপরে দেখে তোমরা আহ, ঠিক করবে যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখান থেকে তোমাদেরকে চিনতে হবে। এই যে চিনা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা চিনতে পেরে গেলে হাফ অফ দ্য জিনিস তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে। এই যে ফার্স্ট সেন্টেন্সে হচ্ছে while Tom reads novels, Jack reads comics, but Sam reads only magazine. ঠিক আছে, while Tom reads novels এর পরে একটা কমা দেওয়া আছে। তারপরে নেক্সট সেন্টেন্স স্টার্ট হয়েছে জ্যাক রিডস কমিক্স, আর তারপরে হচ্ছে বাট স্যাম রিডস অনলি ম্যাগাজিন। ঠিক আছে, তাহলে এখানে ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা। আর এখান থেকে দেখে তোমরা ভালো করে বুঝতে পারছো যে যেহেতু ওয়াইল লাগানো আছে, ওয়াইলও হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এই যে ওয়াইলটা, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি বলেছি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেখানে লাগানো আছে সেখানে বুঝে যাবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে while Tom reads novels, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়ে গেল। জ্যাক রিডস কমিক্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে তারপরে লাগানো আছে যে স্যাম রিডস অনলি ম্যাগাজিন, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে দেখে আমরা বুঝতে পারছি যে এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে বলো দেখি। এটা কোন সেন্টেন্সের মধ্যে ক্যাটাগরাইজ করতে পারি আমি? চারটা সেন্টেন্স বলেছিলাম, সেই চারটার মধ্যে কোনটা এটা? বলো, এই ডিভিশনটা বলো যেটা কোন ক্যাটাগরিতে পড়ছে। হোয়াইল, প্রথম সেন্টেন্সটা হোয়াইল টম রিডস নোভেল, জ্যাক রিডস কমিক্স, ওটা হচ্ছে কম্পাউন্ড।
সেটা কমপ্লেক্স কমপ্লেক্স। আর জ্যাক আচ্ছা রিডস কমিক্স বাট স্যাম রিডস অনলি ম্যাগাজিন, এটা হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা, তাহলে আমি যদি হোলটা নিতে চাই, যে পুরো সেন্টেন্সটাকে ধরে আমি কোন ক্যাটাগরিতে রাখবো এটাকে? তাহলে দেখো, এটা এতে হয়ে যাবে দুটো কমপ্লেক্স ইন্ডিপেন্ডেন্ট আছে। কম্পাউন্ড। হ্যাঁ, ওটা ঠিক আছে। কমপ্লেক্স কারণ, কম্পাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, তার কারণ এতে দুটো ইন্ডিপেন্ডেন্ট আছে, আর কমপক্ষে হ্যাঁ একটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। একটা ভেরি গুড। তো এটা ফার্স্ট, এটা হয়ে গেল কমপ্লেক্স কম্পাউন্ড। এই যে তারপরে নেক্সটটা কি আছে, যে টম রিডস নোভেলস, কমা, বাট জ্যাক রিডস কমিক্স বিকজ বুকস আর টু ডিফিকাল্ট। আচ্ছা, এখানে বলবে যে বিকজটা কি? বিকজটাও হচ্ছে একটা তোমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং না, সাব কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? বিকজটা হচ্ছে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন। আর টম রিডস নোভেলস, এখান থেকে দেখতে পাচ্ছ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে জ্যাক রিডস নো কমিক্স, তাই বলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হলো। তারপরে আসছে যে বিকজ বুকস আর টু ডিফিকাল্ট। এই বিকজ বুকস আর টু ডিফিকাল্ট কে তুমি যদি আলাদা করে দাও, সেন্টেন্স থেকে আলাদা করে দাও, এটা নির্দিষ্ট মিনিং তৈরি হচ্ছে না। কারণ বুকস খুবই ডিফিকাল্ট, কারণ বুকস খুবই ডিফিকাল্ট কি পুরো সেন্টেন্স তৈরি করতে পারছে? পারছে না। তো এই জন্য একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে দেখতে পাচ্ছ যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আমি বলতে পারি এটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেই পড়ছে। আচ্ছা, তারপরে জিনিসটা একটুখানি কমপ্লেক্স আছে, বুঝতে হবে কেমন। জ্যাক, কমা, হু রিডস কমিক্স, হু রিডস কমিক্স, কমা, রেয়ারলি রিডস নোভেলস। ঠিক আছে? এবারে আমি ভাগ করে, এখানে ভাগ করা আছে কিভাবে, জ্যাক, জ্যাকের পরে হু রিডস কমিক্স, যেটা এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করে নিচ্ছে একার মধ্যেই। হু রিডস কমিক্সকে তুমি সেন্টেন্স থেকে আলাদা করে দাও, তাহলে বুঝতে পারবে যে যে কমিকটা পড়ছে, ঠিক আছে? তো জ্যাক কমিক এখানে পড়ছে। তো এটা কি হচ্ছে না, একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হচ্ছে, কারণ এটা সম্পূর্ণ একটা মিনিং তৈরি করতে পারছে না। হু রিডস কমিক্স, হু রিডস কমিক্স কি একটা সেন্টেন্স থেকে আলাদা করে দিলে একটা সম্পূর্ণ মিনিং পাচ্ছ? পাচ্ছ না। তো আমি এটাকে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে ধরে নেব। তারপরে জ্যাক রেয়ারলি রিডস নোভেলস, দেখো, জ্যাক রেয়ারলি রিডস নোভেলস, এইটাকে তুমি একটা কমপ্লিট সেন্টেন্স ধরতে পারো, ঠিক আছে? তো এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি হয়ে যাবে, কারণ জ্যাক রিডস নোভেলস একটা সম্পূর্ণ মিনিং তৈরি করছে। হাউএভার, হাউএভারও একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে। হাউএভার, টম এনজয়েস নোভেলস, টম এনজয়েস নোভেলস একটা সম্পূর্ণ মিনিং তৈরি করছে, তাই বলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখান থেকে আমি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম, একটা ডিপেন্ডেন্ট পেলাম, তাই বলে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সিমিলারলি, এই যে পিপল হু রিডস কমিক্স রেয়ারলি রিডস নোভেলস, দে অফেন ফাইন্ড বুকস ডিফিকাল্ট। পিপল হু রিডস কমিক্স, হু রিডস কমিক্সটা সিমিলারলি আগের মতনই, হু রিডস কমিক্সকে আলাদা করে দাও, বুঝতে পেরে যাবে যে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হু যেহেতু লাগানো আছে, হু, ওয়েন, হাউ, এগুলো বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে। আর তাই বলে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করছে। আর পিপল রিডস, পিপল রেয়ারলি রিডস নোভেলস, পিপল খুবই রেয়ারলি নোভেলস গুলো পড়ে। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ সম্পূর্ণ মিনিং দাঁড়াচ্ছে। সিমিলারলি দে অফেন, একটা দেখো মাঝখানে সেমিকলন আছে, সেমিকলনের পরেই ভাগ করা হয়েছে সেন্টেন্সটাকে। দে অফেন ফাইন্ড বুকস ডিফিকাল্ট, এটাকে আলাদা করে দাও, বুঝতে পেরে যাবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করছে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তাই বলে এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এত দূর কারো কোনো কি অসুবিধা আছে বুঝতে, যে কারো কোনো কনফিউশন থেকে যাচ্ছে, কমপ্লেক্স কোনটা, কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা, কোনো সমস্যা নেই কারোর? ঠিক আছে। আজকে তাহলে বেসিকটা তোমাদের এত দূরই থাকবে। সেন্টেন্সটা করানো হলো, সেন্টেন্স ফরমেশনটা, স্ট্রাকচারটা বোঝানো হলো, সাবজেক্ট ভার্ব প্রেডিকেটের ব্যাপারে কিছু বলা হলো। তারপরে তোমাদের সেন্টেন্স চার প্রকার, মেইনলি বেসিক্যালি চার প্রকারে হয়: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। ডেফিনিশনস গুলো কয়েকটা করানো হলো এক্সাম্পলস এর সঙ্গে। নেক্সট হলো তোমাদের ক্লজ, ফ্রেজ, এইগুলো ডেফিনিশন, যেগুলো হচ্ছে সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আর ক্লজ আর ফ্রেজ ছাড়া কোনোদিন কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। ঠিক আছে? একটা সেন্টেন্স দিলেই তোমাদের এমন করে নিতে হবে প্র্যাকটিসটা, যে বুঝতে পেরে যাবে যে ক্লজ কোনটা এখানে বা ফ্রেজ কোনটা, এগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। তো ক্লজ আর ফ্রেজ ছাড়া সেন্টেন্স যখন তৈরি হবে না, তার ডেফিনেশনটা বলা হলো ক্লজ আর ফ্রেজ কি। আর ক্লজ, ডিফারেন্ট টাইপস অফ ক্লজের উপরে ডিপেন্ড করে
চারটা সেন্টেন্স তৈরি হয়, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড, এই চারটা সেন্টেন্স ডেফিনিশন গুলো দেওয়া হলো এক্সাম্পলস এর সমেত। তোমাদের প্র্যাকটিস সেশনে কয়েকটা থাকবে, তাতে ডিফারেন্সিয়েট করার জন্য বোঝানো হবে তোমাকে যে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় এই চারটে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে? এতদূর কারো কোনো সমস্যা আছে এখন? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এত দূর থাকবে। আম, এই চারটা জিনিস তোমাদের মেইনলি ক্লিয়ার হয়ে গেল। কারো কোনো প্রবলেম থাকলে পরে টেক্সট করে বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাসগুলো থেকে থেকে তোমাদের রুট ওয়ার্ডস বা পার্ট অফ স্পিচ এগুলো স্টার্ট করা হবে। ঠিক আছে? তোমাদের তো 6 মান্থসের মধ্যে তোমাদের কমপ্লিট করাতে হবে। তো কয়েকটা সেশনস থাকবে, ডাউট ক্লিয়ারিং সেশন বা প্র্যাকটিস সেশনসও কয়েকটা তোমরা চাইলে করানো যাবে, সমস্যা নেই। তো আজকে জাস্ট বেসিকটা করানো হলো। এই বেসিক গুলো নিয়ে তোমাদেরও কিছুটা নলেজ আছে বা ইজিলি তোমরা বলতে পারছো, কানেক্ট করতে পারছো, তাও গোড়া থেকে স্টার্ট করাটা ভালো। ভিতটা আগে স্ট্রং করতে হবে। তো আজকে সেশনটা এইটুকু থাক। নেক্সট ক্লাস থেকে বলে দিলাম কি কি টপিক গুলো থাকবে, সেই হিসাবে তোমাদের এগোনো হবে। ঠিক আছে?